ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন সাথে আছে নাজনীন মুনির। 20 বছর পর কাতারের একজন আমিরের বাংলাদেশ সফর করে গেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর। ভূ রাজনৈতিক অবস্থান এবং কূটনৈতিক মধ্যস্থতার কারণে কাতার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত। এসব কারণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আরবের এই দেশ বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে কাজ করছেন প্রায় 4 লাখ বাংলাদেশি। পেট্রোলিয়াম সমৃদ্ধ কাতার জ্বালানি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উৎস। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই মঙ্গলবার 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার, দণ্ড পাওয়াদের বদলি, বিনিয়োগ, কর্মসংস্থান, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি সহ দুই দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিও। তবে বাকিতে জ্বালানি তেল প্রাপ্তি বা কাজ করতে যাওয়া শ্রমিকদের মৃত্যুর ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পাওয়া গেল কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রায় 2 দশক পর কাতার আমিরের বাংলাদেশ সফর থেকে প্রত্যাশা পূরণ হলো কি, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর AK আব্দুল মোমেন এমপি, আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। কাতারের আমিরের কাছ থেকে বাংলাদেশ কি পেল এবং কি পেতে যাচ্ছে সেই সংক্রান্ত আলোচনাটাই আমরা আসলে করতে চাই। অনেক ধন্যবাদ অতিথি যারা আছেন আমাদের সাথে যুক্ত, কৃতজ্ঞতা রাজকাহনে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতেই একটু মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে যেতে চাই, সাবেক পররাষ্ট্র সচিব। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম অনেকখানি স্পষ্ট যে 5টি চুক্তি 5টি সমঝোতা হয়েছে, যেসব বিষয়ে সারাদিন আলোচনা হয়েছে। খুব বড় ধরনের প্রাপ্তি কি যোগ হলো কিনা, কারণ 20 বছর পর কোনো আমির এখানে এসেছে বাংলাদেশে? ধন্যবাদ। প্রথমেই আমি আমার মতামতটা বলি, যে সেটা হলো যে এই ধরনের একটা সফরের ক্ষেত্রে শুধু প্রাপ্তি যোগ হিসাব করা উচিত না আমার মতে। আমি মনে করি যে এত দীর্ঘদিন পর কাতারের একজন আমির আমাদের এখানে এসেছেন, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। এবং আমাদের সম্পর্ক যে, কারণ অনেক দিন যাবৎ যেহেতু ওইরকম ওই দেশ থেকে কেউ আসেননি, তার মানে যে আমাদের সম্পর্ক এখন একটা ভালো পর্যায়ে আছে, এটা আমার মনে হয় এখানে একটা ইন্ডিকেট করে যে ওনার এই আগমন। অবশ্যই দুই পক্ষেরই যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলি নিয়ে আলাপ হয়েছে, কিছু সমঝোতা স্মারকও সই হয়েছে, কাজে কিছু অগ্রগতি আমরা আশা করতে পারি। আমরা জানি যে বিরাট সংখ্যক বাংলাদেশে সেখানে কাজ করে, সম্ভবত মধ্যপ্রাচ্যের মধ্যে শুধুমাত্র সৌদি আরবের পরেই কাতারের স্থান। যদিও আকার আকৃতির দিক থেকে দুটো দেশের মধ্যে কোনো তুলনাই হতে পারে না। কাতার একটা অত্যন্ত ছোট দেশ, অর্থনীতি তুলনামূলকভাবে বড়, কিন্তু তারপরেও বিরাট কোনো অর্থনীতি না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য, আমি যেটা মনে করি যে এই যে আমাদের যে লোকজন আছে ওখানে, তাদের স্বার্থ দেখা এবং একই সাথে বিনিয়োগের প্রশ্ন, আর এই দুইটার পাশাপাশি যে তারা যেন ভালো, যে জনশক্তি আমরা সেখানে রপ্তানি করি, তারা যেন ভালো বেতন ভাতা পান, এটা একটু গুরুত্বপূর্ণ। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে এখানে শুরু করি। সেটা হলো যে একই কাজের জন্য একই কাজ করছে দুজন, একজন বাঙালি একজন ভারতীয়, তাদের মধ্যে বেতনের তফাৎ 3 গুণ আমি দেখেছি। কারণ ভারতীয় সরাসরি চাকরিতে গেছে, আর বাংলাদেশে যে গেছে সে কোনো একজন কফিলের অধীনে চাকরি করে, তার সাথে কন্ট্রাক্ট অনুযায়ী বেতন পায়, তাকে ওখানে দেওয়া হয়েছে কাজ করার জন্য, তার বিনিময়ে তার 3 গুণ পয়সা পায় সেই কফিল। এখন এটা সম্পূর্ণ আইনসঙ্গতভাবেই হচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি যে যদি আমরা এক্ষেত্রে কাতারের কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের যে শ্রমশক্তি সেখানে যাচ্ছে তাদের অবস্থা উন্নীত হবে, এবং পাশাপাশি রেমিটেন্সও বাড়বে। বিনিয়োগের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমাদের দেশের ব্যবসায়ীরা কতটা বিনিয়োগ করছে আমাদের দেশে, এবং সেই বিনিয়োগ কতটা ভালো বিনিয়োগ হচ্ছে, এটা দেখে কিন্তু বাইরের লোকেরা আসবে। এক্ষেত্রে আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু করার আছে। এবং আমরা যদিও কাগজে কলমে আমাদের একটি খুবই ভালো একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কাগজে কলমে, কিন্তু যারা বিনিয়োগ করতে আসেন প্রায়ই তাদের কাছ থেকে আমরা প্রচুর কমপ্লেন শুনি যে তারা বিভিন্ন বটলনেক বা দেয়ালের সম্মুখীন হচ্ছেন।
আমার মনে হয় আমাদের এক্ষেত্রে অনেক কিছু করার আছে। তাহলে অন্যান্য দেশ থেকেও আসবে, কাতার থেকেও আসবে ইনভেস্ট করতে মানুষ কোথায় যায়? যেখানে গিয়ে হ্যাসেল ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারে এবং ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ভালো প্রফিটের সম্ভাবনা বাংলাদেশে আছে, কিন্তু ওই হ্যাসেল ফ্রি ইনভেস্টমেন্ট জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হওয়াটা, সেটা আগে নিজেদের দূর করার জায়গাটাও সেখানে আছে। আমি একটু স্যারের কাছে যেতে চাই। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। কাতারের আমির আমাদের দেশে আসার আগ থেকে আসলে যে আলোচনাটা হচ্ছে সেটি এই বিনিয়োগ, শ্রম বাজার সব কিছুর বাইরেও সেটি হচ্ছে 1 বছরের জন্য সরকার বাকিতে সেখান থেকে পেট্রোলিয়াম চায়, কারণ সরকারের আসলে ডলার সংকটের কারণে সেখানে তেলের, কিন্তু সেই সংক্রান্ত আমরা এখনো পর্যন্ত কোনো পাই নাই নিউজ যে আসলে সেটাতে রাজি হয়েছে নাকি কি, আমরা কোনো কিছু পাইনি। আসলেও কি সম্ভব কাতারের পক্ষে 1 বছরের জন্য বাকিতে বাংলাদেশকে এই পেট্রোল দেওয়া? ধন্যবাদ। কাতারকে আসলে একটু ভিন্নভাবে দেখা দরকার, কারণ মধ্যপ্রাচ্যে কাতারের ভূমিকা কিন্তু বিশাল। সেটা সে যদিও পপুলেশন খুবই কম, 3 মিলিয়নের কম তার পপুলেশন, পার ক্যাপিটা ইনকাম তার বিশাল, এবং সৌদি আরবের চেয়ে পার ক্যাপিটা ইনকাম তার বড়, কিন্তু জনসংখ্যা মাত্র 2.7 মিলিয়ন, তার মধ্যে 4 লাখ তো বাংলাদেশি কাজ করছেন। সে যেই বড় ভূমিকা রেখেছে সেটা আমরা তালিবান আর আমেরিকার যে নেগোসিয়েশন সেটা কাতারই হয়েছে। আজকে যে হামাস আর ইসরায়েলের যে নেগোসিয়েশনের কাতার অ্যাজ এ নেগোসিয়েটর, কাতার কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করছে। অলমোস্ট একটা গ্লোবাল লেভেলে ওই ধরনের পারদর্শিকতা বা পেশাদারিত্ব সে দেখাতে পেরেছে। একইভাবে তার যে মিডিয়া, সেটাও দেখার মতন। আল জাজিরা আমার নিজের একবার নিয়ে গিয়েছিল দেখাবার জন্য। 40টা দেশের উপরে মানুষ কাজ করে ওখানে, এটা দেখার মতন একটা এবং একটাই খালি আছে যে কাতারের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, সেটার আছে, বাকি সব কিছু বলা যায়। এবং আল জাজিরা যে ভূমিকা পালন করেছে এবার, বিশেষ করে গাজার যে জেনোসাইড, এটা তো একবারে সাংঘাতিক, মানে এটা দেখার মতন, যে কারণে ইসরায়েল একেবারে মানে রীতিমতো ব্যান করার পর্যায়ে চলে গেছে। তো সেই জায়গায় কাতার ইজ এ গ্লোবাল অ্যাক্টর এবং সন্দেহ নেই। সেই কাতার যখন বাংলাদেশে আসে, স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে, একটা অ্যাটেনশন হয়েছে। 4 লাখ লোক সেটা তো আছেই, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা গ্লোবাল অ্যাক্টর, ছোটোখাটো হলে একটা গ্লোবাল অ্যাক্টর, সে কেন একটা দেখাচ্ছে। সেখানে আমরা কতগুলো যেটা দেখলাম সব মিলে 10টা যদি বলি, 5টা এগ্রিমেন্ট, 5টা MOU। আমি গুরুত্ব দিব ওই বিজনেস কাউন্সিলটার উপরই, কারণ সেটা একটা সম্ভাবনা আছে বড় ধরনের ইনভেস্টমেন্টে আনা, এবং সেটা যেটা আমার মনে হয় তহিদ ভাই ভালোই বলেছেন, সেখানে আমাদের পেশাদারিত্ব বাড়ানো দরকার। কারণ বিজনেস ফ্রেন্ডলি যদি না করা যায়, মানে একটা ফাইল যদি 6 মাস লেগে যায়, তাহলে তো তারা অতখানি উৎসাহী থাকবে না। অ্যাকাউন্ট খুলতে যদি 6 মাস লেগে যায়, এগুলো যে যত তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারি, তত আমার মনে হয় কাতারের এই সফরটা খুবই আমার মনে হয় ইম্প্যাক্ট ফেলবে। এবং সবচেয়ে বড় যেটা ইম্প্যাক্ট ফেলবে সেটা হলো যে যেহেতু কাতারের আমির এখানে আসা মানে হচ্ছে যে এই খবরটা ওই অঞ্চলে ছড়িয়ে যাবে বড় আকারেই, সেটার একটা ইম্প্যাক্ট হবে। এখন দেখা দরকার যে অন্য কোন দেশ অ্যাটেনশন দিচ্ছে, মানে কতগুলো দেশ আছে যারা এই ভূমিকাটা রাখতে পারে, যে সে নিজে গেলে অন্য দেশগুলো মনে করবে যে না এতই আসছে। আর একটা জিনিস আমার মনে হয় একটু রাখা উচিত, এটা আগেই আমিরের কী বল কুইনি শুরু করেছিল, সেটা হলো দোহাকে এডুকেশন সেন্টার করা বা কাতারকে এডুকেশন সেন্টার করা। আমার একটা হয়েছিল, অপরচুনিটি হয়েছিল কুইনের সাথে বসার, এই অক্সফোর্ডে যখন আমি ছিলাম, এবং আমি তখন একটা ধারণা দিয়ে, মানে সবচেয়ে হলো যে এত ওপেন ছিল, আইডিয়াস চাচ্ছিল, একটা ধারণা দিয়েছিলাম যে কাতার কেন গ্লোবাল একটা লাইব্রেরি তৈরি করে না, কেন যেহেতু তার প্রচুর পয়সা। সাথে সাথে সে ওটা খুবই মনে করলে বেশ কয়েকটা মিটিং করলো তার অন্যদের সাথে, যে কীভাবে এটা করা যায়। কারণ আমাদের গ্লোবাল লাইব্রেরি বলতেই আমরা বদলিয়ান লাইব্রেরি বুঝি, অক্সফোর্ডের, না হলে আমরা কি বলা হয় আমেরিকার বেশ কতগুলো আছে, কিন্তু একসময় কিন্তু ছিল আরব বিশ্বে এই লাইব্রেরির আইডিয়াটা কিন্তু আরব বিশ্বে বহু পুরনো, তো সেই ইতিহাসও তার জানা ছিল। যাই হোক, সেই হিসাবে এখানে যেটা দেখলাম যে টার্শারি এডুকেশনের উপরে একটা আমি মনে করি যে না, আমি গুরুত্ব দিব প্রাইমারি এডুকেশনে। বাংলাদেশে প্রাইমারি এডুকেশন যদি গ্লোবাল এক্সিলেন্সে আনা যায়, এবং 64 জেলায় যদি আমি একেবারে প্রাইমারি
একটা প্রাইমারি স্কুল যদি আমি করতে পারি 64, তাহলে আমার ট্যালেন্টটাকে কিন্তু আমি 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 রাখতে পারবো। মানে আমি মনে করি না যে উপর থেকে শুরু করা উচিত, এডুকেশন হিসাবে একাডেমিক হিসেবে বলছি, শুরু করা উচিত নিচ থেকে। সেই জায়গায় আমি মনে করি কাতার কিন্তু বড় ভূমিকা পালন করতে পারেন, কারণ তাদের প্রাইমারি স্কুল লেভেল কিন্তু প্রচণ্ডভাবে প্রফেশনাল এবং প্রচণ্ড এফিশিয়েন্ট। অনেক ধন্যবাদ স্যার। আপনি তার মানে বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে যে চুক্তি হয়েছে সেটার মধ্যে অনেকখানি আশার জায়গা দেখছেন। এবং আমি আসতেই চাই এখন ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে, সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সাবেক মন্ত্রী। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকবার আসলে কাতারে আপনার সময়কালে যাওয়া হয়েছে এবং এই সরকারের 20 বছরে তো যাওয়াই হয়েছে। সেই সময়টাই কি উল্লেখযোগ্য এমন কিছু হয়েছে যা এই সফরের চেয়ে বড় ছিল? অবশ্যই হয়েছে। আপনার প্রথমত আমি বলছি, যেটা প্রফেসর সাহেব বললেন, কাতার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারা পৃথিবীর অধিকাংশ গ্যাসের মজুদদার। আর কাতারেই আমেরিকার মিডল ইস্ট হাই কমান্ড আছে, ওখানে তাদের স্টেশন। সো আমেরিকার সাথে তাদের খুব ভালো সম্পর্ক, এবং এই কারণেই তারা আফগানিস্তানের প্রবলেমে নেগোশিয়েটারে কাজ করে। আর এইবারে গাজাতেও তারা নেগোশিয়েটারে কাজ করছে এবং ভালোভাবে কাজ করছে। আনফর্চুনেটলি এটা এখনও কোনো একটা সাইড নিচ্ছে না বলে তারা ইদানিং বলছে তারা হয়তো আগামীতে মিডিয়েটারে কাজ করবে না। কাতারে আপনার এই দে হ্যাভ ডান অ্যান এক্সিলেন্ট জব। এই যে ওয়ার্ল্ড ফুটবল গেম হলো, খেলা হলো, সেইটাতে দ্য ওয়ে দে ম্যানেজড ইট, উই আর ভেরি প্রাউড অফ দ্যাম। তারা শুধু তাদের দেশের সম্মান বয়ে আনেনি, মুসলমান জাতিরও সম্মান বয়ে, এত সুন্দরভাবে তারা এটা। আর আমার সৌভাগ্য যে তাদের সরকার একেবারে দুহাত থেকে এসে ঢাকায় এসে সেই ওয়ার্ল্ড ফুটবলের যেটা আমাকে প্রেজেন্ট করেছে, আমি ফরেন মিনিস্টার রেখে আসছি। তো কাতার ইজ এদিক থেকে খুব ইম্পর্টেন্ট। আর এটা ওনার সফরটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। কারণ শেখ হাসিনা এবং ওনার মেয়ে অনেক দিন ধরে কাতারের সাথে একটা সুসম্পর্ক। আমরা যে অটোজমের কথা বলি, বাংলাদেশ এবং কাতার একসাথে আমরা সেই প্রপোজালটা সাবমিট করি, এবং বিশেষ করে কাতারের আমিরের মা এই ব্যাপারে আমাদের খুব সাহায্য করেন। আর এবারে যে ওনারা আসছেন, এর মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অনুরোধ করেছেন এবং তিনি ওয়াদা করেছিলেন যে আসবেন। তবে এর আগে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা কাজ করেছেন। একটি হচ্ছে যে তাদের দেশ থেকে এলএনজি সাপ্লাই করা। এইটা আমাদের সরকার তাদের প্রাইসে একটু গড়িমসি ছিল, একটু ব্যবধান ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে শক্ত হাতে নির্দেশনা দেন। আমরা 15 বছরের জন্য এলএনজি সাপ্লাই রেগুলারাইজ করেছি। আগেও প্রধানমন্ত্রী এইটা করেছিলেন 10 বছরের জন্য, 25 সাল, আর এবারে 25 থেকে একেবারে এই 15 বছরের জন্য। আই থিঙ্ক দিস ইজ এন গ্রেট অ্যাচিভমেন্ট। এবং যদিও আমাদের এই জ্বালানি মন্ত্রণালয় নিয়ে খুব ঝামেলা করেছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেখানে শক্ত হাতে। ঝামেলাটা কি নিয়েছিল? তারা বিভিন্ন রকম ফন্দি ফিকির খুঁজছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীকে স্ট্রেট ফরওয়ার্ড না, যে আমি ওদের থেকে কিনবো এবং এই প্রাইসে কিনবো, দ্যাটস ইজ, আর কোনো বক্তব্য নাই। অ্যান্ড ইট ওয়ার্কড আউট ভেরি ওয়েল। তখনই আমাদের এই কাতারের আমির এই প্রথম আপনার বাংলাদেশে আসার অঙ্গীকার করেন। আর সেই সাথে উনি যেগুলো আরও কিছু আমরা তখন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেইখানে লেবার যে নিয়েছেন, তার ছোট্ট দেশ, মানে ইটস নট এ বিগ তা আমরা আমাদের বয় ছিল যে হাউ ক্যান দে সাস্টেইন। তারা বলছেন যে না, বাংলাদেশের লেবার আমরা নেব, তারা খুব ভালো, এতে কোনো আপনাদের দুশ্চিন্তার কারণ নাই। আর আরেকটা জিনিস করেছেন, ইভেন আমাদের আর্মির 1129 জন আর্মি এখানে নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কি হয়েছে আমি এর মধ্যে আপডেটটা জানি না, বাট উই এগ্রিড যে দে উইল। এবং যেখানে আমরা আর্মি পাঠাই, ওরা ওখানে ওদের কাজকর্ম করে, তখন আমাদের দেশের মান ইজ্জত অনেক বাড়ে। তখন শুধু এই মিসকিনের দেশ বলে তারা চিন্তা করে না। আপনি যেগুলো ইস্যু হচ্ছে গিয়ে এই যে লেবার তারা নিবে, এবং এবারেও তারা অঙ্গীকার করেছে, তবে তাদের ইকোনমি তো ইজ নট দ্যাট লার্জ, সাস্টেনেবল হবে কতদূর হবে সেইটা একটা সময়। আর একটা অটোরিজমের ব্যাপারে একটা মোটামুটি কাতারের আমিরের মা বলেছিলেন যে বাংলাদেশে যেমন আমরা চেয়েছিলাম ট্যুরিজম সম্পর্কে যারা কাউন্সিলর ট্রেনিং দেবে,
ট্রেনিং অফ দি ট্রেনার্স, এইটা তার দেশে আমরা লোক পাঠাবো, তারা আমাদের এখানে এসে Training করে শিখে, আসবে। কারণ তাদের ইনস্টিটিউশনটা খুব ভালো, আমরা নিজের দেখে এসেছি। তো এইটা নিয়ে কোনো নতুন আলোচনা হয়েছে নিয়ে আমার নতুন জানা নাই। শুধু শিক্ষা খাতের জন্য আছে, সেটা শিক্ষা আর খাতের আমি অন্তর্ভুক্ত যেটা হতে মনে পারে। করি, আমি যেটা মনে করি তাদের সাথে, কাতারের সাথে এবার আলোচনা আমাদের দুটো ইস্যু খুব জরুরি ছিল, এগুলো আমরা আগেও রেজ করেছি। একটি হলো যে আপনার এই মধ্যপ্রাচ্যের আপনার প্রাইস সাপ্লাই চেইন ডিসরাপশন হওয়ার সম্ভাবনা থাকে, একটু অনিশ্চয়তা থাকে। হ্যাঁ, প্রায় সময় এই বন্ধও থাকে, অনিশ্চয়তা আবার আগামীতে আপনি চালু বাদ হয়। দিতে পারবেন না। অনিশ্চয়তা হলে পদে এদের সাপ্লাই টাপ্লাই বিঘ্ন হতে পারে। এই জন্যে তাদের আমাদের একটা অনুরোধ করা যে তোমাদের এখানে অনিশ্চয়তা থাকতে পারে, সেই কারণে তোমরা আমাদের দেশে তোমাদের পেট্রোকেমিক্যালস, তোমাদের এই গ্যাস সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট এইখান থেকে করো, এইখান থেকে তোমরা ইউ ক্যান সাপ্লাই টু আদার কান্ট্রিজ। আর ওখানে যদি অনিশ্চিত হয়, ডাজ নট ম্যাটার, এইখান থেকে স্মুথলি তোমাদের এই সাপ্লাই চেইনটা বলবৎ থাকবে। তো এই জন্যে তাদের বিশেষভাবে আকৃষ্ট করা, যা আমার এইখানে আসো। আর দ্বিতীয়ত যেটা, তাদের অনেক টাকা পয়সা, তারা এইগুলো উন্নত দেশে আমেরিকা, ইউরোপে আপনার ইনভেস্ট করে। তাদের বলা, দেখো ওইখানে কিছু একটু উল্টোপাল্টা হলে পরেই তারা তোমাদের এই টাকা পয়সা অনেক সময় কনফিসকেট করে ফেলে, খেয়ে ফেলে। এবং এটা বুড়ি বুড়ি এক্সাম। সুতরাং তোমরা এইসব চিন্তা করে আমাদের দেশে একটারে স্থায়ী আমরা কোনোদিন কনফিসকেট করার ক্ষমতা আমাদের নাই। তোমরা এখানে কিছু আমাদের এখানে 10-20 বিলিয়ন আমাদের ব্যাংকের রিজার্ভ সাপোর্ট, এটা তোমাদের টাকা, আমাদের সাপোর্ট হিসেবে রাখো। আমি এটা একবার তাকে রেজ করেছিলাম, উনি না করেন নাই। উনি বলেছেন যে আপনি এটা আমাদের মন্ত্রীর সাথে আলাপ করেন। তা আমার মনে হয় এই ইস্যুগুলো আমরা জিয়ে রাখা ভালো, কারণ এগুলোতে আমাদের আরও এই সফরটা আরও শক্তিশালী হবে। তবে সুখের বিষয়, এই সফর হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। আর আগামীতে সৌদি আরবের আপনার ক্রাউন প্রিন্স, উনিও বাংলাদেশ সফর করবেন শেখ হাসিনার কারণে। নিশ্চয়ই আমরা সেটা দেখব। এবং যেহেতু তাদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হচ্ছে, যেসব আপনার মনে হচ্ছে যে দুটো পয়েন্ট, এবং বাকি অতিথিদেরও মনে হয়েছিল যে এগুলো নিয়েও একটু আলোচনা করা দরকার ছিল, কিন্তু যেহেতু প্রায় 4 লাখের মতো মানুষ সেখানে কাজ করে, একটা অভিযোগের জায়গা সেখানে আছে। যেমন গত বিশ্বকাপেও প্রায় 500-র মতো শ্রমিক মারা গেছে, তাদের বিষয়ে আমরা আসলে কোনো খবর পাই নাই। যেমন বলছিলেন মোহাম্মদ তৌহিদ হোসেন যে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, যে আমরা যে কাজ করছি তার বিরুদ্ধে কিছু বলা, এই যে একটা তারা একটা উঁচু জায়গায় থাকে বলে বিরুদ্ধে বলা যাবে না, কিন্তু আমার শ্রমিক যদি মারা যায় আমাদের আসলেও সেই নেগোসিয়েশনের জায়গা আছে কি না, এবং আমরা সেটা অবশ্যই জানতে চাই অতিথিদের কাছ থেকে। এবং আসলেও বাকিতে তেল পাওয়ার বিষয়টা কি হলো সেটাও নিশ্চয়ই আমরা জানতে চাবো বিরতির পরে এসে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। কাতারের আমির বাংলাদেশ সফর নিয়ে আমরা কথা বলছিলাম, প্রত্যাশা কতটা পূরণ হলো সেই প্রশ্নকে সামনে রেখে আমাদের সাথে অতিথিরা আছেন। আমরা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে আবার যেতে চাই একটু, সাবেক পররাষ্ট্র সচিব তিনি। মোহাম্মদ তৌহিদ হোসেন, যে কথাটি আসলে, যেহেতু আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, মানে অন্যতম বড় এখানে শ্রমবাজার, শ্রমিকদের স্বার্থ আমরা সবসময়ের জন্য দেখি, এবং প্রায় সময়ই অনেক সময়ে তাদের যাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হয়, বন্ধ থাকে, খোলে, আবার আমরা যেতে পারি। এবং এই শ্রমিকদের বিষয়ে একটা বড় প্রশ্ন তখন দেখা দিয়েছে যখন আসলে এই বিশ্বকাপকে কেন্দ্র করে এতগুলি শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজে আমাদের শ্রমিকরা ওইখানে কতখানি ভালো অবস্থায় আছে বা নিরাপদ আছে, এই বিষয়ে কি কোনো শঙ্কার জায়গা আছে কিনা, বা সেটি আলোচনা হওয়া দরকার ছিল কিনা? শ্রমিকদের ইস্যুতে কথা বলতে গেলে আসলে খুব বেশি নেতিবাচক ইস্যু চলে আসে। আমাদের দেশ থেকে সবচেয়ে কম দামে শ্রমিক যায়, কম দামে মানে কম বেতনে, সবচেয়ে বেশি মূল্য দিয়ে। দুটোতেই আমাদের দোষ আছে। আমি কিন্তু অন্য কাউকে দোষ দিতে রাজি না। প্রথমে আমাদের নিজেদেরটা দেখতে হবে যে আমরা ঠিকমতো কাজটা করছি কিনা। আমাদের যে সংগঠনটি আছে, শ্রমিক প্রেরণ যারা করেন তারা অত্যন্ত ক্ষমতাশালী, তাদের কানেকশনস খুবই ভালো, যে কারণে তাদের বিরুদ্ধে ছোটোখাটো ব্যবস্থা কখনো যে নেওয়া হয়নি, তারা কিন্তু বড় কিছু করা যায় না। যে কারণে মালয়েশিয়াতে শ্রমিক এখন অ্যাজ অফ টুডে, মালয়েশিয়াতে লিগালি এমপ্লয়েড শ্রমিক নেপালি বেশি বাংলাদেশের চেয়ে। এটা কোনো কারণ নেই, কারণটা একটাই, সেটা হলো যে চুক্তি হয় ঠিক সেই পরিমাণ পয়সা দিয়ে নেপালি শ্রমিক যেতে পারে, কিন্তু আর আমাদের শ্রমিক যে চুক্তি হয় তার 4-5 গুণ পয়সা দিয়ে যেতে হয়, এবং গিয়ে তার মাথা খারাপ হয়ে যায় যে এই টাকা কী করে সে তুলে আনবে, কারণ তার চুক্তি হলো 3 বছরের, তার 2.5 বছরের বেতন অলরেডি নিয়ে নিয়েছে, এবং সে বাড়িঘর বিক্রি করে বা ওই জমি জমা বিক্রি করে গেছে।
এটা আমরা ঠিক করতে পারিনি, অনেক চেষ্টা করেও কিছুই করা যায়নি। এটা যদি করা না যায় তাহলে শ্রমিকদের ওখানে দুরবস্থা থাকবেই, কারণ তারা গিয়ে তখন আশেপাশে খোঁজা শুরু করে যে তার ইনকাম আরও বাড়াতে পারে কিনা, ইলিগাল হয়ে যায়, লিগালি যাওয়া শ্রমিক ইলিগাল হয়ে যায়। এটা হলো সার্বিকভাবে বলছি আমি। কাতারের ক্ষেত্রে আমি যতটুকু জানি মধ্যপ্রাচ্যের মধ্যে একটু বেটার আছে কাতারে, মানে তাদের বেতনও একটু বেশি, সম্ভবত শর্তাবলীও একটু ভালো, খুব বেশি কিছু না কিন্তু একটু ভালো। এই যে খুবই লজিক্যাল একটা কথা যে একটা শ্রমিক ওখানে কাজ করতে গিয়ে যদি মারা যায়, যেভাবেই হোক, অসুস্থ হয়ে হোক, কাজের কারণে তো অসুস্থ হয়, এই গরমে যদি কেউ কাজ করে তাকে তো যদি তার প্রোটেকশন না থাকে তাহলে তার শরীর খারাপ হয়ে যেতেই পারে, এবং অত্যন্ত ইয়াং লোকজন হার্ট অ্যাটাক হয়, মারা যায়, এটা ঘটে। অন্ততপক্ষে তার পরিবার পরিজন যেন ভালো থাকতে পারে সেজন্য একটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, 1। 2, মধ্যপ্রাচ্যের ব্যাপারে সার্বিকভাবে যেটা হচ্ছে, এবং মালয়েশিয়ার ক্ষেত্রেও তাই। দেখুন, যে কোনো দেশে আপনি ইউরোপে যখন কোনো শ্রমিক কাজ করে, এমনকি ইলিগালি গিয়েও যদি কাজ করতে পারে, সে কিন্তু সে যে বেতনটা পায় তার সাথে কিন্তু ওই দেশের পার ক্যাপিটা ইনকামের একটা যোগসূত্র থাকে, যেটা মধ্যপ্রাচ্যে একেবারেই নেই। কাতারের হলো পৃথিবীর মধ্যে টপ 2-3টার মধ্যে একটা কাতারের পার ক্যাপিটা ইনকাম, কিন্তু শ্রমিকের বেতন কত? 1 দিন 2 দিনের তাদের ইনকামের সমান। এটা কখনোই আসলে গ্রহণযোগ্য না। এবং ব্যাপারটা হলো যে পুরো জিনিসটা চলছে ক্যাপিটালিস্ট সিস্টেমে, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিককে যত কম দিয়ে পারা যাবে, যত বেশি আদায় করে নেওয়া যাবে সেটাই। এবং পুঁজিবাদী অন্যান্য উন্নত দেশে যেটা হচ্ছে যে ন্যূনতম কিছু প্রোটেকশনের ব্যবস্থা, মিনিমাম স্যালারি ইত্যাদি ইত্যাদি, এর প্রায় কিছুই নেই মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে কাতার বোধহয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমি শিওর না, ন্যূনতম বেতন ধার্য করার জন্য কিছু কিছু পদক্ষেপ যদি হয় তাহলে একটু উপকৃত হবে। এছাড়া নিশ্চয়ই সেই আলোচনাটাও হয়েছে কিনা আমরা সেটা নিশ্চয়ই আরো বিস্তারিত আস্তে আস্তে সেটা খবর আসবে আমাদের কাছে, যেহেতু এত বড় শ্রমবাজার আমাদের সেখানে। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, বলছিলেন আপনি যে কাতার তো আসলে নেগোসিয়েশনের জন্য এখন বিখ্যাত হয়ে উঠছে, তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে সবার কাছে গ্রহণযোগ্য একটা দেশ হিসেবে, এবং সেই আমি যখন আমাদের দেশে আসে এই নির্বাচন পরবর্তী সময়ের অবস্থার মধ্যে, তখন বাংলাদেশের অবস্থান আসলে বিশ্বে একটা অন্য উচ্চতায় যাওয়ার কারণেই কি তার আশা? কারণ সবাই বলছেন একসাথে যে যুক্তরাষ্ট্রের সাথে খুবই ভালো সম্পর্ক কাতারের, এবং যুক্তরাষ্ট্রের সাথে যেমন বলা হয় যে সরকারের এক ধরনের টানাপোড়েন চলতেই থাকে সবসময়, এটি কি নতুন কোনো বার্তা দেয় কিনা? যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো তাই বলে যে যুক্তরাষ্ট্রকে কথা বলে না তা না, কিন্তু এই মধ্যপ্রাচ্যের এই প্যালেস্তাইন নিয়ে, এমনকি ইরাকের যুদ্ধের সময় যখন তাকে সমালোচনা করছিল, বুশ তখন সমালোচনা করছিল, এবং যেই কাহিনী হলো যে ফোনও করেছিল বন্ধ করতে, তখন আমির বলছিল যে না, আল জাজিরা আমার হাতের না, আমি অ্যানুয়াল একটা দেই, $137 মিলিয়ন বছরে দেয় আমির, বাট দ্যাটস ইট, কিন্তু আমার কোনো অধিকার নেই তাদের এটা বন্ধ করার। কারণ ইরাকের সময়ও কিন্তু দেখা গেছে যে আল জাজিরার মাধ্যমেই কিন্তু পৃথিবী জানতে পেরেছে বোমটা কোথায় পড়লো। কারণ আগে সবসময় ইতিহাসে আমি জানতাম বোমটা ছুটছে, কিন্তু কোথায় পড়ছে সেটা আল জাজিরাই কিন্তু প্রথম দেখালো, এবং আল জাজিরাই এই বিবিসি, ভয়েস অফ আমেরিকা ডোমিনেশন যেটা ছিল মিডিয়ায়, এটা ভেঙে গেল। এখন যদিও অল্টারনেটিভ মিডিয়া ভেঙে দিয়েছে পুরো, এমনকি আল জাজিরারও সেই এটা নেই, দখল নেই। অনেক ধরনের টিকটক, আমি সবসময় বলি টিকটক ডিপ্লোমেসি পুরো চেঞ্জ করে দিয়েছে এই কীভাবে আমরা ইনফরমেশন এখন পাচ্ছি। কারণ এই প্রথমবার একটা জেনোসাইড এটা দেখাতে পেরেছে যেহেতু টিকটক ছিল। এই টেকনোলজি না হলে কিন্তু আমরা এত ভালোভাবে এত মানে গভীরভাবে জেনোসাইডটা দেখতে পারতাম না। সো কাতারের আমার কাছে মনে হচ্ছে যেটা তহিদভাবে যেই বলেছেন, যেখানে যেখানে ডেফিসিট আছে বা সমালোচনা আছে, সেগুলো যদি আমি সমাধান করতে চাই যদি বাংলাদেশের ব্যাপারে, সেটা সমাধান করার উপায় হলো তার সাথে আরও বেশি ইন্টারাকশন করা। আমি যত বেশি ইন্টারাকশন করতে যত বেশি এটা আমি যদি খালি সমালোচনাই করি বার থেকে, তাহলে কিন্তু আমি পাবো না, কিন্তু সেও ভাববে আরে আমি বরং অন্য দেশে চলে যাই, আর এত আমাকে সমালোচনাটা একেবারে ভ্যালিড, কোনো সন্দেহ নেই। কারণ ক্যাপিটালিস্ট প্রিন্সিপালে প্রফিট হলো, এবং সেই প্রফিটটাই সে দেখতে চাইবে। সেই জায়গায় আমার মনে হয় আমি যদি ইন্টারাকশনসটা বাড়াতে পারি সব লেভেলে, এটা শুধু সরকার লেভেলে করলে হবে না, ওই এডুকেশন লেভেলে একটা বাড়াবার যথেষ্ট সম্ভাবনা এখন দেখছি। তাদেরও মানুষ যদি এখানে কাজ করতে পারে তাহলেও আরেকটা সম্পর্ক, মানে বিভিন্ন ধরনের যত বেশি আমি অক্টোপাসের মতন একটা সম্পর্ক, তখন আমি এইগুলো ফ্র্যাঙ্কলি রেজ করা যাবে যে এই দুটো পেমেন্ট কেন, মানে একই কাজ করছে কেন।
কিন্তু আমি যদি না ওটা করি তখন সে বলবে যে এটা ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল, আমি যেখান থেকে যতভাবে নিতে পারি সেটা আমি নিব। এই হলো একটা জিনিস। আর একটা জিনিস আমার মনে হয়, যেহেতু এলএনজি, মমিন ভাইও তাই বলেন যে এলএনজির উপরে তাদের একটা ভালো আছে, সেই জায়গায় বাংলাদেশের পেশাদারিত্ব বাড়াবার ব্যাপারে আমি মনে করি যদি তারা একটা ইনস্টিটিউশনের ব্যাপারে যদি করতে পারে, কারণ আমাদের তো গ্যাসের একটা বিশাল ভবিষ্যৎ আছে, মানে বলা হয় বে বেঙ্গলে যেই পড়ে আছে সেটা যখন একসময় হবে, এটা এখন থেকে যদি কাজ করা যায়, যে আমাদের এখানকার যারা আছেন, কারণ আমাদের একটা বড় প্রবলেম হলো ব্রেইন ড্রেইন, মানে প্রচণ্ডভাবে, যদিও অনেকে বলছে ব্রেইনটা ড্রেনে যায় পরে, সেটা হলো আরেকটা ব্যাপার, কিন্তু ব্রেইন ড্রেন যে হচ্ছে এটা তো অস্বীকার করা চলবে না। সেই জায়গায় আমার মনে হয় যে এখানকার যারা ভালো ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানস, এই যে পুরো গ্যাস মানে সায়েন্স নিয়ে, এটার সাথে যদি কাতারের সাথে একটা করা যায় এবং তারা যদি একটা ইনস্টিটিউশন এখানে যদি তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় বড় একটা সম্পর্ক হবে আমাদের। সেটার কিছুটা ডক্টর একে আব্দুল মোমিনও একই সাথে বলছিলেন যে সেই ইনভেস্টমেন্টগুলো এখানে যদি বড় আকারের হয়, পেট্রোলিয়ামের ক্ষেত্রে এবং সকল সাপ্লাইয়ের ক্ষেত্রেও, কিন্তু ওই বড় বড় বিষয়গুলি হবে এটা আমরা আশায় রেখে, আমি যদি ডক্টর একে আব্দুল মোমিনের কাছে ছোট ইস্যুগুলি নিয়েই জিজ্ঞেস করি, জনগণ তাকিয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে, বিশেষ করে জনশক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ ওইখানে আমাদের সবচেয়ে বড় বাজার এবং জনগণ ওইখান থেকে আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সটা পাঠায়। তারপরেও যখন আতঙ্কের একটা ঘটনা তৈরি হয়, আপনি থাকার সময়কালেই এই ঘটনাগুলি ঘটেছিল, যে শ্রমিকদের মৃত্যুর ঘটনা, এবং রিটও হয়েছিল একটা ওই সময়টাতে, কিন্তু কোনো নেগোসিয়েশন বা কোনো কিছু শেষ পর্যন্ত আমরা করতে দেখিনি। এখানে কি আমাদের একটু অসহায় অবস্থা আছে কিনা? বক্তব্য ঠিক না। কোনটা? দেখেন, আপনি কাতারের বললেন যে 5 লক্ষ লোক আছে, তার মধ্যে 500 লোক মারা গেছে। 4 লক্ষ। হ্যাঁ, এর মধ্যে আমাদের দেশের রোড অ্যাক্সিডেন্টেই গত মাসে এই 400 কতজন জানি মারা গেছে, বুঝছেন? আর যারা যায় বিভিন্ন কারণে মৃত্যু হয়, যে সরকারের এই কী কারণেই হচ্ছে না, সেইগুলো কেস টু কেস। যদি কোথাও আপনার অ্যাবিউজ হয়, তখন সেই উই হ্যাভ দি পসিবিলিটি যে আমরা তাদের কোর্টে নিয়ে যেতে পারি। আমরা নিয়েছিও। সৌদি আরবে এরকম একটি অ্যাবিউজ কেস হয়েছিল, আমরা কোর্টে নিয়ে তা কয়েক লক্ষ রিয়াল আমরা সংগ্রহ করে এনেছি। উই গট দি অ্যাওয়ার্ড ফ্রম দ্য কোর্ট। তো এইসব ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ এবং সতর্ক। কিন্তু আমাদের তো বহু লোক ওইসব দেশে, সৌদি আরবে মনে হয় 28 লক্ষ থাকে, আর সেখানে আমার মিশনগুলো তো কয়টা লোক কাজ করে, একটা লোক তো 1 লক্ষকে দেখভাল করতে হয়। কোথায় আর যেগুলো হয়, এই যে আপনি যেটা বললেন, যেখানে অ্যাবিউজটা হয় মোটামুটি হচ্ছে এরা হাউস ওয়ার্কার, বাসায় যারা কাজ করে সেইগুলোর ক্ষেত্রে, এবং এইগুলো কদাচিৎ 1-2টা হয়, এবং আমরা সেইটা যাতে না হয় তার জন্য আমাদের কর্মীদের যারাই বাড়িতে আমরা সেলফোন তাদের দিয়ে দিই যে তোমরা আমাদের জানাবা। আমার সময়ে আমরা কি করেছি, এই রিহাব সেন্টার তৈরি করেছি, বড় বড় শহরে আমরা রিহাব সেন্টার বললে পরে আমার লোক গিয়ে ওখান থেকে তাকে নিয়ে আসে আমার রিহাব সেন্টারে, তার ন্যারেটিভের বেসিসে আমরা কেস করি, এবং কেস করে আমরা সাকসেসফুল। একটা না, একাধিক কেসে আমরা সাকসেসফুল। মানে এরকম অ্যাকশন নেই না, এটা ঠিক না, এটা একতরফা হয়ে যায়। এটার ঘটনাটা এরকম যে শুধুমাত্র হাউস হোল্ডে তো আমরা অনেকগুলো আমরা নিজেরাও প্রতিবেদন করেছি, কিন্তু এখানে আমি বলি সেই সমস্ত দেশে যদি কোনো অ্যাট ওয়ার্ক যদি কেউ মারা যায়, তাহলে সেই দেশের সরকারই তাকে কম্পেনসেশন দেয়, এবং গুড কম্পেনসেশন। কিন্তু সমস্যাটা হয় এই কম্পেনসেশন সেই লোকটার পরিবার পেতে খুব ঝামেলা। মনে করেন আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সরকার আপনাকে অ্যাক্সিডেন্টে মারা গেলে সৌদি আরবে বলতে পারি 65,000 রিয়াল আপনাকে দেবে, যদি আপনি মুসলমান হন এবং বিদেশি হন। আর যদি সৌদি হয় তাহলে 1,30,000 দিবে, আর বিদেশি হলে 65,000 রিয়াল আপনাকে ক্যাশ দিয়ে দিবে। কিন্তু সেই ক্যাশটা নেওয়ার জন্য বলতে হবে সে বাংলাদেশি, এবং আমার মিশন সেটা বলবে, এবং তার লাশ যদি ওই দেশে রাখে করতে চায় তো দে উইল টেক কেয়ার অফ ইট। আমাদের খরচ লাগে। দেশে আসতে হলে এই যে তারা টাকা দিল যে আপনারা দেশে এটা পাঠান। কিন্তু আমাদের অধিকাংশ যে যারা কি যায়, এই প্রবাসী ওয়ার্কার যায়, তাদের পাসপোর্টে একটা অ্যাড্রেস থাকে আর তার বাড়ির অ্যাড্রেস অন্য। যখন টাকাটা দেয় আমার মিশন তখন ওই তার পাসপোর্টের অফিসের খবরটা দেয়, যে ওখানে তো তার কোনো খবরই নাই। সবগুলো দেখবেন যে হাতির জেলে সব হাতির পুলের সব লোকের বাড়ি, কিন্তু সে থাকে আপনার সিলেটে, কিংবা সে হচ্ছে কি জয়পুর, কিন্তু তার ঠিকানা হলো হাতির পুল। এখানে এই ঝামেলা, এই জকমারিতে তার পরিবার কোনো টাকাও পায় না।
আর আমাদের টাকাটা ডিস্ট্রিবিউশন করতে একটা সিস্টেম আছে, অমুক কে কত পাবে, বাপ কত পাবে, অমুক পাবে। এই ঝকমারিতে অধিকাংশ ক্ষেত্রেই টাকা আপনার পরিবারের কাছে পৌঁছে না, কিন্তু তারা কম্পেনসেশন দেয়, দেয় না। আর কিছু দুষ্টু লোক সেইখানে কিছু লোককে আঘাত করে ওর আত্মীয় হয়ে যায়, আর ওই দুষ্টু লোক ওখানে এটা টাকাটা মেরে ফেলে। এইসব ব্যাপারে আমাদের তথ্যের একটা বিভ্রাট, এই তথ্য বিভ্রাটটা কমাতে হবে। আমাদের পাসপোর্ট যখন ইস্যু হয়, তথ্য কিন্তু কারেক্টলি আইডেন্টিফাই করে না, ওই ট্রাভেল এজেন্ট যা দেয় ওইটার বেসিসে করে, তারপরে যখন মারাটারা যায় তখন কিন্তু আমরা সরকার, তার মানে দেশগুলোর এইখানে কোনো ঘাটতি থাকে না, তারা ঠিকই ইয়ে দেয়, কিন্তু আমাদের এই প্রক্রিয়াগত জটিলতার জন্য, এবং যদি অ্যাক্সিডেন্টাল হয় তাহলে তো বরং সোনায় সোহাগা অনেক টাকা পায়। নট অনলি দ্যাট, এট টাইমস মনে করেন যে একজন মারা গেল, তার ভাই তারা যদি কন্ট্যাক্ট নিতে পারে তো ভাইকে এনে আবার চাকরি দেয়। আমরা অনেক কিছু খালি গালি দিলে হবে না। নিশ্চয়ই এই তথ্যগত ঘাটতিও এই কারণেই থাকে, এবং এই আমরা যখন শ্রমিক পাঠাই এবং সেটা বৈধ উপায়ে যায়, তাদের এইসব তথ্যের অনেক ঘাটতির কারণে তারাও এই অর্থটা পায় না, এবং আমাদের কাছেও সেই খবরগুলি আসে। বৈধ অবৈধ দুই ক্ষেত্রে দেখেন, আপনাকে আরেকটা বলি, এই কোভিডের সময়ে যারা বৈধ অবৈধ প্রত্যেকটা তারা খাওয়ার দিয়েছে, এবং তাদের একটা মিনিমাম, আমরা কিছু টাকা আমরা তো অল্প টাকা পাঠিয়েছি, কিন্তু সেই সমস্ত আমার সৌদি রাষ্ট্র কিংবা কাতার প্রত্যেকে কিন্তু তারাই স্বেচ্ছায় আমাদের এই গরিব লোকরে সাহায্য করে, ওই সময় সাহায্য উই শুড অ্যাপ্রিশিয়েট দোজ। তার কাজে শ্রমবাজারের ক্ষেত্রে তাদের অনেকখানি সেখানে জায়গা আছে সেই শ্রমিকদের ভালো রাখার ক্ষেত্রে। শুধু আমাদের পদ্ধতিগত অনেক জটিলতার কারণেই অনেক কিছু অনেক হয় না, কিন্তু সেই পদ্ধতিগত জটিলতাও নিশ্চয়ই আমরা সহজ করতে পারি, এবং নিশ্চয়ই চাইলে আমরা সেটা করতে পারবো। আমাদের অতিথিরা নিশ্চয়ই সেটা বলবেন, কিন্তু আসল কথাটাই আমাদের এই পর্যন্ত জানা হয়নি, যেহেতু কাতারের কাছ থেকে আমরা জ্বালানি বিষয়ে অনেকখানি নির্ভরশীল এবং নির্ভরশীল আরও হতে যাচ্ছিলাম, সেই ক্ষেত্রে কোনো সুখবর আসলে পাবো কিনা শেষ মুহূর্তে সেটা জানতে আসছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শেষ মুহূর্তে আমরা আছি, কাতারের আমিরের সফর নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আমাদের সাথে মোহাম্মদ তৌহিদ হোসেন আছেন। বলা হচ্ছিল সম্পর্কটা যেভাবে শুরু হচ্ছে এবং এখন যেভাবে দিকে এগোচ্ছে, সম্পর্কটা আরও গাঢ় হলে আমরা অনেক কিছু তাদের কাছ থেকে আদায় করতে পারবো, এবং এই ছোট ছোট সংকটও সমাধান হবে। কিন্তু আমাদের এখনকার যে মূল সংকটের জায়গা, জ্বালানির সংকট, সেই সংকটের আমরা এখনো কোনো রকমের খবর পাইনি। সেইখানে আসলে কোনো রকম কিছু করার সুযোগ আছে কিনা? আমি যেটুকু এই বিষয়টাতে যেটুকু আমার অবজারভেশন আছে গত 10-15-20 বছরের, দেখুন এই যে জ্বালানির ব্যবসা যেটা সমস্ত পৃথিবীতে, এটা এক ধরনের কিন্তু একটা রেজিম আছে, সেই রেজিমের বাইরে যাওয়া কিন্তু খুব কঠিন। মানে আমার মনে আছে যে কোনো এক সময় আমরা চেষ্টা করেছিলাম সৌদি আরবের সাথে একটা চুক্তি করার জন্য, যে 6 months ডিফার্ড পেমেন্ট সম্ভব হয়নি। কারণ জ্বালানি ব্যবসায় একটা ধরন আছে যে দাম থেকে শুরু করে ব্যাংকিং ট্যাঙ্কিং সব কিছু মোটামুটি সেট করা। কাজেই আমি খুব আশাবাদী না যে আমাদের তো আসলে যদি আমরা এখন 1 বছরের একটা ডিফার্ড পেমেন্ট পেতাম অনেক সুবিধা হতো, আমাদের সমস্যা আছে। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আমি আসলে খুব আশাবাদী না যে এটা ঘটবে। আমার মনে হয় যে আমাদের জ্বালানির ক্ষেত্রে এটা অন্য কোনোভাবে যদি কোনো ঋণ আসতে পারে সেটা হয়তো হতে পারে, কিন্তু জ্বালানির ডিফার্ড পেমেন্ট যদি হয় উই অল উইল বি ভেরি হ্যাপি। মানে না হওয়ার ক্ষেত্রে জটিলতাটা কোথায়, মানে কেন দিবে না আমাদের? এটা দেবে না, মানে এটা কাউকেই কখনো দেওয়া হয় না সাধারণত। এই 2-1টা দেশ বাদ দিয়ে, যেমন কিউবাকে হয়তো সোভিয়েত ইউনিয়ন দিত, এরকম 2-1টা বাদ দিয়ে কিন্তু সাধারণত জ্বালানির ব্যবসাটা একদম আলাদা। সেখানে অন্যকে দয়া করার বা অন্য সক্ষতা করার কোনো সুযোগ নাই। আমরা অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আমাদের কাছে জানি যে কাতারের সাথে যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়েছে এবং তার সফরের মাধ্যমে আমরা সামনে আরও আমাদের কি প্রাপ্তি তাদের সাথে যুক্ত হতে পারে। একটা হলো যে ওই 1 বছরের ডেফারমেন্ট বা এই ধরনের যে ইস্যুগুলো, ওটা তখনই সম্ভব হয় বা হওয়ার সুযোগ আছে। দুটো কারণ হতে পারে। একটা যেটা অলরেডি মেনশন করা হয়েছে সেটা পলিটিক্যাল গ্রাউন্ডসে, সোভিয়েত ইউনিয়ন, কিউবার যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, এরকম কিছু আছে। চীনেরও কিছু এক্সাম্পল আছে, আমি মনে করি যে আমেরিকার ওরকম কিছু এক্সাম্পল আছে পলিটিক্যাল গ্রাউন্ডে। আরেকটা হলো যেটা আমার মনে হয় করণীয়, যেটা সম্ভব কাতারের সাথে, সেটা হলো তার ইনভেস্টমেন্ট বাড়ানো এখানে। কারণ হচ্ছে তার ইনভেস্টমেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় এনার্জির কারণে, তাহলে তো তারও ক্ষতি হলো। সেই জায়গায় যদি বড় আকারে কোন কোন বিষয়ে আমরা দিতে পারবো যেটা অন্য দেশ ওই প্রাইসে দিতে পারবে না, সেই ধরনের আমরা যদি ইনভেস্টমেন্ট আমরা যদি কতগুলো জায়গায় যদি যেতে পারি, তাহলে আমার মনে হয়
একটা সুযোগ তৈরি হবে তখন যে ঠিক আছে এই যেহেতু এনার্জির যেহেতু সাথে আমাদের অনেক link, investment আছে, হ্যাঁ মানে জি। এমন একটা ইনভেস্টমেন্ট যেটা এনার্জির সাথে আবার লিঙ্কড যদি আমি করতে পারি, যেটা নিয়ে এটা আমি একটা এক্সাম্পল হিসেবে কটন নিয়ে যেটা একটা শুরু হয়েছে এখন, এবং আমেরিকা যেহেতু কটন আমাদের কাছে ইন্ডিয়া যাচ্ছে, তার কথা হলো যে তুমি যে কটনটা দিবা সেই কটনে তুমি কোনো দিবে না, শুল্ক দিবা, ট্যাক্স দিবে না, আছে না, সেটা সুবিধা, সেটা জিএসপি মানে অন্য দিক থেকে নেগোসিয়েশন করে আসলে সেটা নিয়ে আসার চেষ্টা সেই করতে জায়গায় হবে। আসলে আমার মনে হয় ওটা বার করা দরকার আর একটু। ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনার কাছে দীর্ঘদিন ছিলেন আপনি, আপনার কাছে কোনো এরকম পরামর্শের জায়গা আছে কিনা যে আসলে আমরা সামনে কেমন করে এগোলে সম্পর্কটা আরো বেশি শক্ত হবে এবং আমরা যা চাই তা আদায় করা সম্ভব হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মিডল ইস্টের বড় বড় দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন, উই শুড কন্টিনিউ ইট, এবং এটা আরও যাতে বাড়ে তার জন্য যা যা করা আমাদের তাই করা উচিত। আর কাতার দেখেন যথেষ্ট ধনী দেশ, তাদের স্বার্থ আমাদের দেখতে হবে। একটা স্বার্থ হচ্ছে যে তারা যদি তাদের ইনভেস্টমেন্ট আমাদের দেশে করে গ্যারান্টিড পায় যে আমরা তোমাদের ইনভেস্টমেন্ট টাচ করব না, তোমরা এখানে করো, আমি তোমাকে জায়গা দিব। আর আমার দেশটা, আমরা যেহেতু বাংলাদেশ ইজ এ হাব অফ কানেক্টিভিটি, আমাদের প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক, প্রতিবেশী বড় রাষ্ট্র ভারত, এইদিকে চায়না, সবগুলো বড়, আমি ইজ দি আপনার ব্রিজ বিটুইন সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড সাউথ এশিয়া। আমি এইরকম এমন স্ট্র্যাটেজিক লোকেশনে তোমরা যদি এইখানে ইনভেস্ট করো, শুধু বাংলাদেশের 170 মিলিয়ন লোকের জন্য করবে না, তোমরা এই কয়েক বিলিয়ন লোকের, দি এন্টায়ার ইস্ট এশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া, এইখানে আমরা তোমাদের অনেক সুযোগ সুবিধা দেব। আর আমার যেহেতু প্রধানমন্ত্রীর সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠেছে, সেই জন্য উই ক্যান গ্যারান্টি দেন যে তোমাদের ইন্টারেস্ট আমরা দেখব। তবে একটা জিনিস করতে হবে, তারা কিন্তু এক কথার লোক, যে আমরা যদি বলার পরে গড়িমসি করি আর বিভিন্ন রকম এই ছুতা বের করি, তখন কিন্তু ওদের মনটা ফিরে যাবে। সেই জন্যে উই হ্যাভ টু ডু আর হোমওয়ার্ক, যে এই ক্ষেত্রে তোমাদের স্কোপ ফর ইনভেস্টমেন্ট আছে। আমার এখানে যেমন ধরুন এয়ারপোর্ট তৈরি করা, আমার এখানে মনে করেন একটা প্লেনের একটা যাতে ওই যে ইকুইপমেন্ট তৈরি করার ব্যবস্থা, আমার লেবার ফোর্স আছে, তারা শুধু কি করবে, ইনভেস্ট করবে, ইকুইপমেন্টগুলো আনবে, আর আমার মানুষজন কাজ করবে। তারা জানে আমাদের মানুষগুলো ভেরি ডেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, এইটা আমরা সেল করতে পারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, তারা পাবে। আমাদের লোকগুলো তারা এটাও জানে, দে আর কুইক লার্নার, তার হয়তো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ডিগ্রি নাই, তার মানে যেসব জায়গায়, সুতরাং এইগুলো আইডেন্টিফাই করে তাদের বলতে হবে এইসব ক্ষেত্রে তোমরা যে তোমাদেরও লাভ আমাদেরও লাভ, সেই লাভটাই তাদের বোঝাতে হবে, এবং তাতে নিশ্চয়ই আমাদের সম্পর্কের জায়গাটা অনেক বেশি তখন মজবুত হবে, এবং যা যা কিছু আমাদের দাবি থাকে, তাদের কাছ থেকে প্রাপ্তি থাকে, সেটা নিশ্চয়ই আমরা তখন আদায় করে নিতে পারবো। অনেক ধন্যবাদ অতিথিরা যারা আমাদের সাথে ছিলেন, কৃতজ্ঞতা অনেক। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য।